মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন মুজিবনগর বিষয়। দাঁড়ান, চলে যাচ্ছি, ডিরেক্ট সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে মাহবুব চান্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মুক্ত কথা অনুষ্ঠানে দুজন অতিথিকে নিমন্ত্রণ করেছি। আমার সর্ববামে বসা আছেন আপনাদের অত্যন্ত পরিচিত, মেহেরপুরের রাজনীতিতে যা গুরুত্বপূর্ণ অবদান আছে, সাবেক ছাত্রনেতা এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। আব্দুল মান্নানকে আপনারা খুবই ভালো চেনেন, দীর্ঘদিন ধরে উনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। কথা বলবো তিনার সাথে। আমার বামে বসা আছেন শফিকুল ইসলাম কাজল, সাবেক ছাত্রনেতা, মেহেরপুর জেলা জাসদের সদস্য। আমি এই দুজনকে আমন্ত্রণ করেছি একটি কারণে, যে আজকে মেহেরপুরের সামগ্রিক রাজনীতি নিয়ে কথা বলার একটু চেষ্টা করব, সাংগঠনিক অবস্থাগুলো কেমন, এবং একই সাথে মেহেরপুরের আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন ভাবনার সাথে আমাদের বাস্তবতার কতটা মিল আছে, কতটা অমিল আছে, সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আব্দুল মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার মুক্ত কথা অনুষ্ঠানে। একই সাথে শফিকুল ইসলাম কাজলকেও স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা যদি এভাবে কাজলকে দিয়ে শুরু করি, যে শফিকুল ইসলাম কাজল একসময় ছাত্র রাজনীতি করে আসছেন। আমি এই রাজনীতির একাল সেকাল নিয়ে কথা বললেও অন্তত আমরা বিভিন্ন সময় যদি বিভিন্ন সময়ের ভাবনায় যদি কথা বলি, আমি যদি এখান থেকে শুরু করি, বিশেষ করে আমাদের 90-এর যে ছাত্র আন্দোলন, একটা সামরিক শাসনের বিরুদ্ধে, ওটাকেও যদি আমরা একটা বেজ লাইন ধরি, স্বাধীনতা পরবর্তী সময়ে যে আমাদের 75 পরবর্তী সময়ের যে রাজনীতির যে দুরবস্থাটা হলো, আমরা একটা সময়ে এরশাদ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঠিক 90-এর অভ্যুত্থানের পরে 3 জোটের একটা রূপরেখা ছিল। এ কারণেই 90-এর অভ্যুত্থানটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সময় থেকে আমরা 91 সালে আমাদের যে সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হলো, সেই থেকে আজ পর্যন্ত একই সাথে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, এরশাদ বিরোধী আন্দোলনের ওই সময়ের রাজনীতি করেছেন, সেই সময়টা এবং এই সময়টাকে কিভাবে বিবেচনা করবেন? এই মুহূর্তে আসলে বাংলাদেশের সামগ্রিক চিত্রর সাথে তো মেহেরপুর বাইরে অবস্থান করছে না। মেহেরপুর বাংলাদেশেরই একটি জেলা। আমরা যখন স্কুল পর্যায়ে, স্কুলের সিনিয়র স্টুডেন্ট, সেই সময় বাংলাদেশের রাজনীতিতে ধারাবাহিক যে গণতান্ত্রিক রাজনীতি, তাতে একটুখানি সেট পড়ে গেল, সামান্য সময় কেটে জানি না। সেই সময়টা আসলে তারও আগে আমরা 71 থেকে যদি চিন্তা করি, তাহলে 71-এর বিষয়টা আসলে আমরা অত অবগত নাই। কিন্তু আমরা 80-র দশক থেকে যদি চিন্তা করি, আমি আমার পাশে বাম পাশে বসেছেন শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমি রাজনীতি করতে দেখেছি, সেটা হলো যে স্কুল পর্যায়ে থেকেই, এবং সেই সময়কালে উনি অনেক অগ্রণী ভূমিকা পালন করতেন। ছাত্র রাজনীতিতেই ছিলেন তখন তিনি। ছাত্র রাজনীতি থাকা অবস্থায় উনি এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং মানুষের সমান অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের বাক স্বাধীনতার অধিকার, এগুলো নিয়ে ওনারা তখন, মান্নান ভাইরা যারা সিনিয়র ব্যাচ ছিলেন, তারা একটা গণতান্ত্রিক প্র্যাকটিসই করতেন এই দেশে। যে এখানে মেহেরপুরে তখন রাজনৈতিক দল, ছোট দল, বড় দল মিলে বামপন্থী এবং বিএনপি ছিল। জামাতের অবস্থান ছিল পরে এসে, জামাত ইসলাম সংগঠিত হয়েছে অনেক পরে, কিন্তু এখানে মূলত প্রগতিশীল রাজনীতি চর্চাটা বেশি হয়েছে। প্রগতির অংশটার সংখ্যাও বেশি, বা এর পাশে চিন্তার জায়গাটা ছিল আসলে মূল জায়গা। যে আমরা আসলে সেই সময় 80-র দশকে আমরা কিভাবে আকৃষ্ট হলাম, যে একটা সামরিক শাসন তো আমরা বুঝি না, ছোট কাল। তা আমরা যখন কলেজে পা দিয়েছি, তখন সামরিক শাসনের শুরু আর কি। বাংলাদেশে সামরিক শাসন শুরু হয়েছে, সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন হচ্ছে দেশব্যাপী। মেহেরপুর তখন অগ্রণী ভূমিকায় পালন করছে। সাথে সাথেই প্রথম দিন থেকে মান্নান ভাইরা সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন করছে,
আপনারা করছেন, জেলে গেছেন, গ্রেপ্তার হয়ে গেছেন, তখনও কিন্তু রাজনীতি চালু হয়নি, বন্ধ হয়ে আছে রাজনীতি। সেই সময়কারটুকু দিয়ে আমি শুরু করি। তাই এই মুহূর্তে আমাদের উদ্ভব ঘটে আর কি, আমরা আসছি আর একটা জেনারেশন যে এসে আমরা দেখলাম যে অনেকে জেলে, তখন তাদের মুক্তির দাবিতে আমরা স্কুল পর্যায় থেকে শুরু হলো আন্দোলনটা, স্কুল এবং কলেজে মিলে। তা আমরা কলেজে যাব, আমাদের পরীক্ষা হয়ে গেছে সেই সময়, তার আগের বছরে ইসরাক চলে এসছেন। তো আমরা সেই পর্যায়ে এসে আমরা কলেজে ঢুকলাম। তার আগে আমরা সংগঠনগত যে জায়গাগুলো আমরা যদি বলি, মানে রাজনৈতিক সংগঠন যে একটা সৌহার্দ্যের সংগঠন, বন্ধুত্বের সংগঠন, বা সংগঠিতভাবেই মানুষের দাবি আদায়ের জন্য রাজনৈতিক সংগঠনের জন্ম, অধিকার আদায়ের জন্য যে রাজনৈতিক সংগঠনের জন্ম, সেটির উপস্থিতি মেহেরপুরে ছিল। যে কোনো দাবি দাওয়াতে, যে কোনো সমস্যাতে, সে কৃষকের সার সংকট হোক, সে বই খাতা কাগজের দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘট হোক, সেগুলো খুব সফলভাবে পালিত হতো। এরশাদ বিরুদ্ধে মানে সামরিক শাসন থাকা অবস্থায় এটা একটা মানে দুঃসাহসিক কাজ এখন এসে মনে হয়। আজকে বাস্তবতায় যদি আমি ফিরে আসি ওখান থেকে, আমি অনেক ঘটনাই বলবো না, এখানে অনেক আন্দোলন মামুন ভাই আপনার সাথে আমি করছি। তখন আমরা কর্মী ছিলাম, কর্মী থেকে আস্তে আস্তে নেতা হয়েছি। এখন বিষয় হলো যে একটা ধারাবাহিকতা ছিল সেই সময়, যে এক ধাপে তো কোনো কিছু হতো না। সেই সময় আমি আমার নেতাদেরকে তো পদে থাকতে দেখছি, সভাপতি সেক্রেটারি থাকতে দেখছি, যে যে স্যাক্রিফাইস, যে মানে অর্থের কোনো সংযোগ ছিল না সেখানে। মূলত অর্থ যে বিষয়টা রাজনীতিতে ঢুকে গেছে কবে, সেটা আমি পরে আলোচনা করছি, কিন্তু আর্থিক বিষয়টা আমার কাছে কখনোই চোখে পড়েনি। একটা মেজর জায়গা যে অর্থ দিয়ে রাজনীতিকে ডেভেলপ করা, আদর্শিক একটা জায়গা সব সময় ছিল। হ্যাঁ, সেই জায়গাটা থেকেই আমি যদি আর একটু ভাবি বা বলি, সেটা হলো যে আমার কাছে এইটাই সবচেয়ে ভালো লাগছে যে আমরা মানে বাবা হয়তো 5 টাকা দিয়েছে সেই সময়, অনেক টাকা দাম আমাদের কাছে, তো এই 5 টাকা দিয়ে আমরা কলেজ পার করতে পেরেছি। তো সেই জায়গায় আমরা আমাদের নেতাদের, আমাদের যারা সামনে ছিলেন, তারা যেহেতু ওই ব্যাড প্র্যাকটিস করেননি, পলিটিক্স নিয়ে পাওয়ার এক্সারসাইজ করেনি, বা দখল বা কোনো কাজকর্ম কেড়ে নেওয়া বা XYZ যেগুলো প্রচলিত এখন যে সমাজ আমরা দেখছি, এটা ওই সময় একেবারে পরিপূর্ণভাবে অনুপস্থিত। আমি এই জায়গায় একটু আপনাকে থামাই, আসবো আমি, যে ওই সময় চেয়ে এখনকার অনেক কিছুই দেখা যাচ্ছে না যেটা পূর্বে ছিল। আমি আব্দুল মান্নান ভাই আপনার কাছে আসি। আপনি মেহেরপুরের রাজনীতির সাথে যতটা যুক্ত, আমার মনে হয় না যে রাজনীতির একটু খোঁজ খবর যারা রাখে বা রাজনীতি করে না এমনও কেউ নাই যে আপনাকে চিনে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আমি কাজলকে যেভাবে বলছিলাম যে একটা সামরিক শাসনের সময়ে যে আন্দোলনের কথা, এটা তার বয়সকে বিবেচনা করে আমি বলছিলাম, কিন্তু আপনি ইতিহাসের অনেক বাঁক আপনি দেখেছেন। সে সময় সহযোদ্ধা হিসাবে আমি নিজেও আপনার সাথে ছিলাম। আমি যেটা জানতে চাই যে আপনি ওই বাঁকগুলা পাড়ি দিয়ে দিয়ে এখন যে বাঁকে এসে ঠেকেছেন, কেমন আছেন আপনি, আর আপনার পূর্বের যে রাজনীতি? যদি আমার পূর্বের রাজনীতি এবং এখনকার কথা বলা হয়, তাহলে নির্দ্বিধায় বলতে হয় আমি ভালো নাই। আচ্ছা, আমি যদিও এই কথাটা বলা আমার উচিত নয়, আমি সরকারি দলের মানুষ, তারপরে ভালো নাই এ কথা বলা আমার উচিত নয়। বিষয়টা হচ্ছে, রাজনীতিতে যখন আসলাম, আমার যাদের সঙ্গে আসলাম, প্রথমেই রাজনীতিতে আসার সময় প্রথমেই যেটি শিখলাম সেটা হচ্ছে মানুষের অধিকার আদায় করতে হবে, মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে। জীবনের শ্রেষ্ঠ সময়গুলি আমি চেষ্টা করেছি মেহেরপুরের রাস্তায়। আমি কোন দল করি না করি সেটা বিষয় নয়। বাজারে বইয়ের দাম বেড়ে গেছে, কাগজের দাম বেড়ে গেছে, আমি মিছিল করেছি। মেহেরপুর শহরে কৃষকের সারের ক্রাইসিস হয়েছে, আমি মিছিল করেছি। এখানে একসময় আন্ডারওয়ার্ল্ডের একটা পলিটিক্স ছিল, আমি আমার বক্তৃতায় দাঁড়িয়ে বলেছি। পুলিশ এক সময় পলিসি করতাম, আমি এক সময় বলতাম, বক্তৃতায় বলেছি, এরা আপনাদের কাছে থাকবে, এরা আন্ডারওয়ার্ল্ডের লোক, ওরা আপনাদের বাইরে থাকবে। এটা না, উভয় অপরাধী, উভয়কে গ্রেপ্তার আওতায় আনেন। তো এই বলার জন্য আমার একটা সাহস লাগে, এই সত্যি কথাগুলো বলার জন্য আমার একটা সাহস লাগে। তার খেসারত দিতে হয়েছে আমাকে আমার জীবনে। মানে আমি জানি না, আমি জেল থেকে বেরোচ্ছি, ওসি যে বলতেছে আপনি তো
তো ঘন্টা তিনেক আগে বেরোছেন। আমি বললাম মিয়া 5 মিনিট হয় নাই। তো বলছে না, 3 ঘন্টা আগে তো একটা মারামারির মামলা রেকর্ড হয়েছে আপনার নামে, আপনাকে অ্যারেস্ট করছি। এইভাবে খেসারত দিতে হয়েছে জীবনে, নির্যাতন সহ্য করতে হয়েছে, জেল জুলুমের যে বিষয়টা থাক না কেন। কিন্তু কাজলের যে বিষয়টা, আমি মূলত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেই, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্যে দিয়েই আমার সৃষ্টি। 75 পরে দুঃসময়ের রাজনীতি করেছি একা একা, যা মেহেরপুরের মানুষ জানে। একটি আদর্শের মধ্যে দিয়েই আমার জন্ম, ফলে আমি এর বাইরে নয়। কিন্তু মেহেরপুরের রাজনীতির বাস্তবতা যেটা কাজল বলছে, এরশাদ পরবর্তী যে রাজনীতি, এরশাদের সময়ের যে রাজনীতি, কাজল অবশ্য একটা রেফারেন্স দিচ্ছে। 24শে মার্চ যখন এরশাদ সাহেব সামরিক শাসন জারি করলো, আমার মনে হয় আমি প্রথম 1982 সালে 24শে মার্চ 4-5 জন দারোগা দাঁড়ায় আছে, আরো লোকজন দাঁড়ায় আছে। রেডিও তখন তো এত উন্নত মানের প্রচার মাধ্যম নাই, রেডিওতে ঘোষণা হচ্ছে। ওখানে দাঁড়িয়ে আমি বললাম, আমাদের দেশের দুর্ভাগ্য যে আমাদের দেশে সামরিক শাসন জারি হলো, এটি অন্যায়, এটির প্রতিবাদ করা উচিত। এবং আমি সৌভাগ্যবান যে 1984 পরে থেকে 82তে সামরিক শাসন, 24শে মার্চ সামরিক শাসন, 83 সালে মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিটিংয়ে যোগ দিলাম, কুষ্টিয়ার আন্দোলন করলাম, করে যখন মেহেরপুরে আসলাম, আমি সৌভাগ্যবান যে মেহেরপুরের ছাত্র সমাজকে আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম 85-86 মধ্যেই যে সামরিক শাসন একটি কালো আইন, এটি একটি জাতির জন্য ধ্বংস ডেকে আনে, এটির বিরোধিতা করা উচিত। এবং আমি বিশ্বাস করি সেদিন এই মাহবুব চান্দু, সেদিন এই কাজল থেকে শুরু করে মেহেরপুরের একটি ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, এবং আমার নেতৃত্বে সেদিন সকলে, মেহেরপুরের ছাত্র সমাজের কোনো অংশ আমি দেখি নাই, 1-2 জন 2-3 জন কে বিপদগামী ছিল যারা ছাত্র সমাজের জয়েন করতো কিন্তু ফিরে আসতো, থাকতো না। কিন্তু ছাত্র সমাজের কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই মেহেরপুরের সমস্ত ছাত্র সমাজ সেদিন এক বাক্যে 90-এর আন্দোলনে অংশ নিয়েছে। এটা আমার জন্য একটি গর্ব। আমি 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 মনে করি যে আমি সফল হয়েছিলাম 82-24শে মার্চ থেকে 9 ডিসেম্বর 1990। মেহেরপুরের ছাত্র সমাজ সেদিন সত্যটাকে স্বীকার করেছে। আজকের যে প্রেক্ষাপট, রাজনীতি হতে হবে ইস্যু ভিত্তিক, আদর্শ ভিত্তিক। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় টানা 13 বছর মেয়াদে হতে যাচ্ছে, চলছে, শুরু করেছে। এর আগেও তারা ছিল, হ্যাঁ, এর আগেও তারা ছিল। যদিও আমাদের হিসেবে বলা হয় 96-এর গভর্নমেন্ট হচ্ছে এদেশের শ্রেষ্ঠ গভর্নমেন্ট, গণতান্ত্রিক গভর্নমেন্ট। তো গণতন্ত্র দিতে গিয়ে তো আমরা নানান কিছু শিখেছি। এখন আমি আমার নেতৃত্বের মতো এভাবে বলতে চাই না, ও খারাপ কাজ করেছে আমি করব না কেন, এই রেফারেন্সটা আনতে চাই না। আজকে বিএনপি যে রাজনীতিটা করছে, এই রাজনীতিটা কোনো অঙ্কে আমি মেলাতে পারছি না। আমি রাষ্ট্র ক্ষমতায় আছি, আমার অসংখ্য দোষ ত্রুটি থাকতেই পারে, আমার ভুলগুলি তো তার টার্গেট হওয়া উচিত। আজকে বাসের ভাড়া বেড়ে যাচ্ছে, কেউ কথা বলছে না। আজকে বইয়ের দাম বেড়ে যাচ্ছে, কেউ কথা বলছে না। আজকে ডিজিটালাইজেশন হচ্ছে, একটা বাচ্চার একটা মোবাইল দরকার, বিভিন্ন কোম্পানির মোবাইল আসতেছে বাজারে, 20,000 22,000 টাকা দাম, যে একটা গরিব মানুষের পক্ষে তার ছেলে মেয়েকে কিনে দেওয়া সম্ভব না। তার শিক্ষায় ক্ষতি হচ্ছে, কেউ কথা বলছে না। ক্ষমতার পরিবর্তন করতে হবে, আওয়ামী লীগকে সরাই দিয়ে আমাকে ক্ষমতায় আসতে হবে, এটা 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 কোনো রাজনীতি নয়। রাজনীতি যদি গণমানুষের জন্য হয়, তাহলে বিএনপিকে তো সুনির্দিষ্ট লক্ষ্যে যেতে হবে, তাকে বলতে হবে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছে, নির্মাণে এই ত্রুটি আছে, আমি ত্রুটি মুক্ত আরেকটি পদ্মা সেতু নির্মাণ করবো মজুদাই। তাকে বলতে হবে। আজকে বিএনপি নেতৃত্বকে বলতে হবে বর্তমান নেতৃত্ব ব্যর্থ, বর্তমান নেতৃত্ব মেহেরপুরের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মেহেরপুরের প্রেক্ষাপটে। আমি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমি এই কাজটি করব।
সেক্ষেত্রে তো মানে সবাই বলেই তো এই কথা। না না, আজকে আজকে সারা বাংলাদেশে বিএনপির রাজনীতি দেখুন, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা চাই, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই। হলো না তো, তাই না? মিলল না তো, অবশ্যই খালেদা জিয়ার মুক্তি চাই, তার জন্য লজিক্যালি কথা বলতে হবে তো মানুষের কাছে, না এটা ঠিক তাই না? আছে যে তারা তারা কি বলছে আজকে, তারা তো উল্টাপাল্টা কথা বললে হবে না তো। সুনির্দিষ্ট লক্ষ্যে অর্থনৈতিক উন্নয়নে কি করবেন, রাজনৈতিক উন্নয়নে কি করবেন, গণতন্ত্রের কোথায় সমস্যা, নির্বাচনের কোথায় সমস্যা, কেউ কিন্তু বলছে না নির্বাচন কমিশনের জন্য আইন চাই। আজকে বিএনপি কিন্তু বলে নাই। একটা নির্বাচন কমিশন নিয়েই আমাদের দেশে যে কথা বলা হচ্ছে, না, আমি একটু সেদিনে- আপনাকে এখানে একটু থামাবো। আমি সেদিনে সেই কথাটাই বলছি, যেহেতু সে কাল আর একাল বলা হচ্ছে, সেকালে কিন্তু আমরা মিছিলে যেতাম, আজকের এই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে মিছিলে যেতাম ছাত্র সমাজ। আজকে ছাত্রলীগ কিন্তু সেটা করছে না, ছাত্রলীগ না, ছাত্রদল করছে না, বলছেন ঠিক আছে পুলিশ। আরে ভাই, বাংলাদেশের পুলিশ আর সেনাবাহিনীগুলোকে দেখেই তো এখানে এসেছি, সেক্ষেত্রে তো আমাদের বক্তব্য আছে। না, আমি যেটা বলতে চাই এখানে যদি আসলে আপনি ন্যায়ের পক্ষে কথা বলেন, আমি বলি যদি তারপরে দেখা যায়। এখানে যদি বিএনপির কেউ থাকতো তাহলে হয়তো তাকে না না, আমি সেই কথা defend করার বলি নাই। সুযোগ ছিল। আমি বলি আমি বাস্তবতা, মানে সেকাল একালের কথা যেহেতু না, ঠিক আছে। একালে রাজনীতি, কোন রাজনৈতিক দল, আজকে এই পত্রিকায় রেজা কিবরার একটা স্টেটমেন্ট দেখলাম, বলছে আরে আমেরিকা নিষেধাজ্ঞা দিলে তো রাষ্ট্রের ক্ষতি, সেক্ষেত্রে তো উনি বলছে এই কথাটা, রাষ্ট্রের ক্ষতি। কিন্তু আপনারা তো এই পথটা থেকে আপনারা আমি আমি না, আমি- ওই লাইনে আমি- আমরা যাবো। আমি আলোচনাটা একটু আমি আমি রাজনৈতিক আলোচনাটা একটু গোছাতে চাই। আমি বলছি যেটা সেটা হলো একটা রাজনৈতিক দল গড়ে ওঠে একটা দেশের আর্থসামাজিক কাঠামোর মধ্যে থেকে, তাই তো? এখন আমি যদি বলি যে সেই রাজনৈতিক দল তার কর্মসূচিটা কিভাবে নেবে এবং জনগণকে কিভাবে সম্পৃক্ত করবে, এটা তার স্ব ব্যাপার। এটা আওয়ামী লীগ তার এজেন্ডা আছে, বিএনপির এজেন্ডা আছে, জাসদের এজেন্ডা আছে, জাতীয় পার্টি এবং এক্সেট্রা যে পার্টিগুলো আছে তার নিজস্ব রাজনীতি আছে। কেউ যদি মনে করে যে তার এই রাস্তায় এই আন্দোলনটাকে আমি এইভাবে নিব, আপনার কাছে মনে হতে পারে যে সে তার এই আন্দোলনটা বা এই কর্মসূচিটা খুব বেশি জনবান্ধব না, এটা অনেকটা ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে একটা রাস্তা বানানোর চেষ্টা, বা আর একজনকে সে আবার মনে করতে পারে যে ক্ষমতায় টিকে থাকার জন্য এ একটা মূল কৌশল। আমি ওইটাই যেতে চাচ্ছি না। আমি মূলত যেহেতু এখানে যাদেরকে সমালোচনা করা হচ্ছে তাদের এখানে কোনো প্রতিনিধিত্ব নাই। আমি যে কারণে বলছি, আমি অতি স্বল্প সময়ে কিন্তু আমি আসবো মেহেরপুরে। আমি ওই রাজনীতিতে থাকতে চাই না। আমি আমার মেহেরপুর হচ্ছে আমার এজেন্ডা, এই মেহেরপুরকে নিয়েই আমি মূলত কথা বলতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে ওই সময়ের যে আদর্শিক একটা রাজনীতি ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেটা শফিকুল ইসলাম কাজল বলছিল, সে কখনোই রাজনীতির সাথে অর্থ দেখেনি, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে। আমি এখান থেকে পরিত্রাণের রাস্তা খোঁজার চেষ্টা করছি। আমি যদি মেহেরপুরকেই বলি, মেহেরপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি কলেজ, এই সরকারি কলেজে আমরাও কম বেশি যুক্ত ছিলাম একটা আন্দোলনের সাথে। তাহলে আমরা যখন এটা করলাম, তাহলে এখনকার আমাদের ছোট ভাই বা আমাদের সন্তানেরা তারা কি করছে, এদেরকে এখান থেকে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় এর করণীয়টা কি? মূলত আমি ওই আলোচনাটাই যেতে চাচ্ছি। আমি শফিকুল ইসলাম কাজলের কাছে একটু আসি। আপনি যেটা বলছিলেন যে আসলে রাজনীতিতে আপনি অর্থের প্রাদুর্ভাব দেখেননি। এই প্রাদুর্ভাবটা আসলে শুরু হয়েছে কবে সেটাও আমাদেরকে একটু না, সেটা পরের কথা। আমি যেটা বলছি স্থানীয়ভাবেই বলবো, এটা স্থানীয়ভাবেই তো বলতে পারবো আপনাকে আমি, যে আপনি ন্যাশনালে ফোকাস করার থেকে আমি মনে করি, যদি মনে করি যে স্থানীয়ভাবে আমি এই জায়গাটাতে আমি ধরবো, যে আসলে রাজনীতিতে যখন সামরিক শাসক বিরোধী আন্দোলন করে আমরা জয়ী হলাম, 90 উত্তীর্ণ হলাম, হওয়ার পরে তো তখন একটা মানে রাষ্ট্র কাঠামো একটা বড় ধরনের পরিবর্তন হলো। রাষ্ট্রপতি শাসিত জায়গাতে আপনি বলছিলেন যেটা, যে ওটা রাষ্ট্রপতি শাসিত জায়গা থেকে বের হয়ে এসে আমরা প্রধানমন্ত্রী শাসিত দেশে আসলাম, সংসদীয় রাজনীতিতে আসলাম, সংসদীয় গণতন্ত্রে আসলাম। কিন্তু এখানে এসে আমরা সেই 90-এর পর আজকে হলো 2022, কতদিন? এই 32টি বছর। 32টি বছরের ভিতরে আমরা গণতান্ত্রিক প্র্যাকটিসটা অনেকদিন ধরে দেখলাম। প্রথম টার্ম দেখলাম 2 দল ক্ষমতা আসলে বেশি। আমরা হয়তো মফস্বলের ছেলে, আমরা মফস্বলে আন্দোলন সংগ্রাম করেছি, তো ওখানে 2 দলই প্রথম টার্মে এসে তারা গণতান্ত্রিক ছিল। তখনও ছাত্র রাজনীতিতে প্রগতিশীল রাজনৈতিক দলগুলা স্পেস পায়, স্পেস কীভাবে ছোট হয়ে গেছে এগুলা, এটা আমি অবজারভেশন করি এবং দেখি, ভাবি যে এটা আমাদের সময়ের সাথে আজকের সময়ে
মানে কেন হচ্ছে না, কেন হয়েছে কেন আজকে হচ্ছে না এগুলা। আসলে যুগের সাথে আমরা এখন ডিজিটালাইজেশন দেশে আছি, আমরা ডিজিটালে যদিও খুব দুর্বল, আমরা যে পর্যায়ে আছি ডিজিটালাইজেশন, এটা তো অতীতে আরো দেশে আমাদের আগে আরো দেশ উন্নত দেশ। আমি আরেকটু কাজলকে বলি, সেটা এই ডিজিটালাইজেশনটাই আমি পরে আসছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি যাদের কথা বলছি 90 পরবর্তী সময়ে, সেই সময় যদি আজকে আমি যাদেরকে এই বিএনপি রাজনীতির কথা বলছে, আমি মাসুদ অরুণের কথা যদি বলি, আমি জাহাঙ্গীর বিশ্বাসের কথা যদি বলি, বা ওইদিকে যারাই ছিল না কেন, তারা যতক্ষণ না পর্যন্ত ছাত্র রাজনীতি করেছে তাদেরও কিন্তু একটা আদর্শিক জায়গা ছিল, যেটা ডেফিনেটলি মান্নান ভাইও আমার সাথে স্বীকার করবেন। পরবর্তীতে ঠিক যখন চেয়ার হয়ে যাচ্ছে, আমি এটা বোঝাতে চাচ্ছি, একজন রাজনীতিবিদ যখন জনপ্রতিনিধির একটা চেয়ার পেয়ে যাচ্ছে, তখন তার স্খলন দেখছি। আমি যদি এই মাসুদ অরুণকে যদি তার পূর্বের জায়গায় রাখি, যখন সে ছাত্রমৈত্রী করত, তখন তার যে সোলজাররা ছিল, তার যে সমর্থকরা ছিল, সেখানে কাজলও ছিল, তখন কিন্তু ওই আদর্শিক জায়গা কিন্তু তারাও চর্চা করেছে। একটা সময় দেখছি এসে যখন সে আবার এমপি হয়ে যাচ্ছে, কেউ আবার চেয়ারম্যান হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের আবার অর্থনৈতিক স্খলনের কথা আমরা কিন্তু বক্তৃতা করছি, এবং আমরা দৃশ্যমানও হচ্ছে অনেক কিছু। আমি এই জায়গাটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি যে আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা কি আমাদের আদর্শচ্যুত করছে। আমি মূলত এই জায়গাটাকে, আমি যদি মান্নান ভাইকে আসলে এই জায়গাটার কথাকে অ্যাড্রেস করতে বলি, যে কারণে মান্নান ভাইয়ের আজকে জেলা আওয়ামী লীগে কোনো জায়গা নাই, কেন নাই এর সাথে যদি আমি যুক্ত করে দিই, কি কারণে নাই। আমি মেহেরপুরের সাংগঠনিক রাজনৈতিক প্রত্যেকটা রাজনৈতিক দলের সাংগঠনিক চলাটাকে আমি যদি অ্যাড্রেস করি, আপনি এই লাইনে যদি কথা বলেন। কেন নষ্ট হচ্ছে, এই নষ্ট হওয়ার সঙ্গে তো ব্যাপক বিষয়, আমি যেটা বলতে চাচ্ছি ব্যাপক বিষয়। ছোট্ট করে একটা কথা বলি, মানুষ পার্লামেন্ট মেম্বার মেহেরপুর 1 আসনের যিনি, বা মেহেরপুর 2 আসনের, সরকারে প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করছে জেলা প্রশাসক মেহেরপুর সরকারে। একজন পার্লামেন্ট মেম্বার সরকারের ঊর্ধ্বে, আমাদের সংবিধানটাকে দেখতে হবে। কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার ব্যুরোক্রেটরা যারা চেয়ারের ওই পাশে বসে এই পারের মানুষকে শাসন করছে, তাদের কাজে পরাস্ত হচ্ছে। আমি পরিষ্কার কথা বলতে চাই, অনেক সুযোগ সুবিধা পায়, অনেক টাকা পায় তারা, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ফোরামে যাওয়া, বিভিন্ন দেশের বাইরে যাওয়া, বিভিন্নভাবে। আমি যদি ধরে নিই আমার সেই সন্তানদের কথা যারা বিসিএস পাশ করে সিভিল প্রশাসনে ঢুকছে, অন্য সমস্ত ডিপার্টমেন্টের সব জায়গায় একই অবস্থা, ওদের সর্বোচ্চ বেতন হচ্ছে এখন 83,000 টাকা সম্ভবত, বা 1 লক্ষ টাকা। রিটায়ারমেন্ট করবে না একজন সচিব 1 লক্ষ টাকায়। আমি যদি তার শুরু থেকে শেষ পর্যন্ত 1 লাখ টাকা হিসাব করি, যেদিন যোগ দিলেন সে মাসেও 1 লাখ, রিটায়ারমেন্ট দিন 1 লাখ, 35 বছর চাকরি করবে, 12 লাখ করে হিসাব করেন, 4.5 কোটি বা 5 কোটি। এতে কি গুলশানে একটা ফ্ল্যাট হয়? জমি কিনে কি করে বাড়ি হয়? আমাদের দেশের রাজনীতিবিদরা ওই চাকায় পড়ে গেছে, এবং তারা ওই চাকায় ঘুরতেছে। সংসদীয় রাজনীতিতে ফিরে এটা শুরু হওয়ার পরে সেই সুযোগটা তো কমে যাওয়ার কথা ছিল না। এখানে একটা প্রশ্ন, সেই সুযোগটা তো কমে যাওয়ার কথা ছিল, সেটা শুরু হলো না, এইটার শুরুই হলো না, এরা ধরা পড়ে গেল ব্রুকরেসের খাতায়। ওখান থেকে বেরিয়ে আসার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সংসদীয় রাজনীতির নেতৃত্বরা শুরুই করলো না, তার আগেই তারা নিজেরাই ধরা পড়ে গেল। আচ্ছা, আপনাকে যদি আমি খুব স্পেসিফিক বলি, মেহেরপুরের ডিসি সাহেব বা এসপি সাহেব, এখানে যদি সুস্থ ধারার রাজনৈতিক চর্চা হয়, এখানে আমি খুব স্থানীয়ভাবে বলছি, সেই ক্ষেত্রে কি আসলে ওনারা খুব বড় হেডেক হবেন?
এটা কি হওয়ার কথা? নাকি আমি আসলে আপনি তাদেরকে যে দোষটা দিচ্ছেন সেই দোষটা অনেক পরে, সেখানে তো আপনার নেতৃত্বই তো আপনাকে। আমি পার্সোনালি কাউ দোষ দিচ্ছি, আমি না, আমি চেয়ারটাকে কথা বলছি। রাষ্ট্রীয় যে সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, আমি চেয়ারের কথাই বলছি। সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রীয় যে আপনার- system। আপনার এখানে ধরেন আওয়ামী লীগ এখন রুলিং পার্টি, আওয়ামী লীগ রুলিং পার্টি হলে আপনার সাংগঠনিক যে ক্যাপাসিটি, এই সাংগঠনিক ক্যাপাসিটি যদি আপনি একটা জেলাতে ইম্পোজ করেন, তাহলে কি আসলে আপনার দ্বারা সম্ভব, মানে যে এই আপনি যত বড় আমলাতান্ত্রিক ইয়েই হোক না কেন, যে সে একদম তার মতো আপনাকে আমলে না নিয়েই তার মতো সে ড্যাম কেয়ার ভাবে চলতে পারে? নাকি এই দুর্বলতা আপনার সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ দুর্বলতা, কোনটা? অনেকটা মানে মানুষ তো, আমি বর্ষাকালের আলো যেটা হয়, এমপি মানে তো আলো, আলো জ্বললেই তো পতঙ্গ ছুটে। একটি দল যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে বা একজন মানুষ যখন এমপি হয়, সাধারণ মানুষ ওখানে দৌড়ায়। সবাই নিজের সুবিধার কথা চিন্তা করতেছে। মানসিকভাবে কিন্তু আমরা অনেকটা নষ্ট হয়ে গেছি, বিপর্যয়স্ত হয়ে গেছি। সবাই নিজেরটুকু ভাবে, আমার সন্তানের চাকরি, আমার সন্তানের ভালো মন্দ, আমার ভালো অবস্থান, আমার একটা ভালো শুধু ব্যবসা, আমিতেই আছি আমি। শুধু আমি তো রয়ে গেছি। আজকের রাজনীতিটার প্রেক্ষাপট 91-এর পরে থেকে যে বাস্তবতাটা হয়েছে, সবাই আমরা আমিতে চলে গেছি, আমরাতে নাই। আসবো আমি আপনার কথা। এই যে শফিকুল ইসলাম কাজল, আমি মেহেরপুরের এই যে পূর্বের যে রাজনৈতিক অবস্থা ছিল সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি যেটা বলতে চাই, মেহেরপুরের বর্তমান সময়ে যারা ছাত্র রাজনীতি করছে বা বিভিন্ন সংগঠনে যারা একদম মানে সেই রাজনীতির মধ্যে আছে, এরা কি আসলে রাজনীতি করছে, না মূলত যেটা মান্নান ভাইও বলছেন যে আসলে একটা বিশেষ চিন্তা থেকে, একটা অর্থনৈতিক চিন্তা থেকে তারা ওই দিকেই লোভাতুর হচ্ছে? আপনি মেহেরপুরের যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে কিভাবে দেখছেন, সেটা যে দলেরই হোক না কেন? বিশ্বনীয় এই মুহূর্তে মানে উপস্থিত বলতে বিএনপি ছাত্র সংগঠন আছে, উপস্থিত আছে। বাকি সংগঠন বলতে ছাত্রলীগ আছে। মেরপুর জেলায় উপস্থিত হয়ে গেছিল এই সংগঠনগুলো, মানে আমাদের সংগঠনগুলো। আমরা যে সংগঠন থেকে ছাত্রমুক্তি করতাম, জাসদ করি, এই সংগঠনগুলো ছাত্রলীগ জাসদ এগুলো নাই এখন মেরপুরে। এর অনুপস্থিতির প্রধান কারণ কিন্তু অন্য জায়গাতে আমার কাছে সবসময় মনে হয় যে ছাত্র রাজনীতি এখন যে ফর্মে বাংলাদেশে অবস্থান করছে, যে অবস্থানে আছে, এটাকে আমার দৃষ্টিতে মানে রাজনীতির পাঠশালার মধ্যে নেওয়া যাবে না, কোনোভাবেই নেওয়া যাবে না। রাজনৈতিক একটা চর্চার বিষয়, রাজনীতি পড়াশোনা লাগে, রাজনীতি করতে হলে ইনফরমেটিভ হতে হয়, রাজনীতি করতে হলে প্রতি মুহূর্তে অন্তত বিদেশ না হোক দেশের খবরটুকু রাখার এই মফস্বল শক্তিকেও পাওয়া যায়, তা একদিন পর হলেও পাওয়া যায়। কিন্তু সেই বিষয়গুলো, যেমন আমরা রাজনৈতিক খবর সেই সময় আমরা ধরেন, আমি যদি ওই টাইমটার কথাই বলি, যে বাকশালের সবুর ভাইয়ের হাত কেটে নিছে কারমাইকেল কলেজে, এ খবর পেয়ে আমরা আন্দোলন করছি, আমরা প্রতিবাদ মিছিল করছি ওই রাত্রেই, এরকম না যে পরের দিন করছি। তাহলে এই খবরটাকেও আমাদের কাছে চলে আসলো, বিবিসি শুনতাম আমরা, আমাদের তখন মাধ্যম ছিল বিবিসি রেডিও, এবং আমরা বিবিসি এবং ভয়েস অফ আমেরিকার থেকে, বিবিসি থেকে বেশি পেতাম খবর এইটুকু। তখন বিবিসি কিন্তু অনেক ভূমিকা ছিল যে আমাদের ওই টাইমটাতে। তা গণমাধ্যমের তখন একটা ভূমিকা আছে বড় আকারে, যে ইনফরমেটিভ, মানুষকে ইনফরমেটিভ করা। কিন্তু এখন যে ছাত্র রাজনীতি হচ্ছে, মেহেরপুরেই বলি, মেহেরপুরে তো ছাত্র রাজনীতি অনুপস্থিতি তো আমি আমার চোখে তো পড়েই না আর কি। রাজনীতি বলতে যেটা বুঝি যে তার ফাদার সংগঠন, আওয়ামী লীগের ফাদার সংগঠন ধরেন, এখন যেটা বলবে সেটাই করা লাগবে। একসময় আমরা তো এগুলো ছিল না তো, মানে এই যে ফাদার সংগঠন বা গার্ডিয়ান সংগঠনগুলো যে ছাত্র সংগঠনকে কোনো রাস্তা দেখাই দিচ্ছে, এইরকম না তো, ঘটনা ঘটছে, তার সিদ্ধান্ত ছাত্র সংগঠনই নিচ্ছে তখন। না তারপরেও না, একটা বেসিক রাজনীতি ছিল ছাত্রদের, না, ছাত্রদের একটা হ্যাঁ, বেসিক রাজনীতি ছিল। ছাত্রদের আদর্শিক রাজনীতির মূল জায়গা, যে ছাত্রলীগ হলেও সেটা একটা আদর্শ, তারা টোটালটাই জানতো একদম। ছাত্রলীগের ইতিহাসটা যেভাবে জানে, ছাত্রলীগ যেমন আপনি বলেন ছাত্রলীগ সম্পর্কে, ছাত্রলীগ সেই সময়ে যারা চর্চা করছে, তারা যারা ওই সংগঠনে যুক্ত ছিল, তারা সজাগ ছিল এবং তারা একেবারেই এটা জেনে বুঝেই করছে এরকম ভাবে। আর এখন যে জিনিসটা হয়েছে যে এই মুহূর্তে উভয় দলেই আর কি, যেহেতু রাষ্ট্রীয়ভাবে বড় দল দুইটি আছে উপস্থিত, বিএনপি এবং আওয়ামী লীগ,
আমার দৃষ্টিতে তাদের ছাত্র সংগঠনের ছাত্রদের নিয়ে যে কোনো ভূমিকা, এইটা আমার চোখে মানে বিগত সময়ে কখনোই চুপ পড়েনি। এটা কি আসলে ওই ছাত্ররাই দায়ী, নাকি আসলে তাদের যারা সিনিয়র, সে ফাদার অর্গানাইজেশন না, আর মাদার অর্গানাইজেশন, তাদের কি কোনো দায় নাই? দায় তো তাদের আছে, দায় তাদের আছে, মানে কি তারা তো গলা টিপে ধরে। যে কোনো ধরেন ছাত্রদের সমস্যা, কাগজের দাম বেড়েছে, সাপোজ ধরেন দ্রব্যমূল্যের প্রতিবাদ তো আমরা করছি বাড়ার করে, তাই না? দ্রব্যমূল্য তা আমার পরিবারেরই একটা অংশ। দ্রব্য মানে মানে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলছি, সেক্ষেত্রে দেখা যায় আমার পরিবারও তো লাগে, আমার বাবাও তো ওটা ক্রয় করতেন। আজকের প্রজন্মের কাছে আমার কাছে মনে হচ্ছে যে এরা একেবারে একটি স্থবির জায়গায় দাঁড়িয়ে গেছে। সাপোজ ধরেন আমি মানে যে কোনো আন্দোলনের উদাহরণ আনলেই একটা কোশ্চেন তৈরি হচ্ছে, এবং ছাত্র রাজনীতি যেহেতু মানে এই মুহূর্তে সেন্ট্রাল, অনলি সেন্ট্রাল যেটা বলছি সেটাই করছে। যেমন ধরেন ছাত্রলীগ শুধু দিবস পালন করে, নাথিং এলস, আর কিছু নেই। তাদের কিছু দিবস আছে, আওয়ামী লীগ যেহেতু দিবস হয় সেই দিবসে তাদের অংশগ্রহণ করা লাগে, ওইগুলা পার্টিসিপেট করে। আর বিএনপিও অনেকটা তাই, তারা আন্দোলন সংগ্রাম তো সংগঠনে গড়ে তোলার জন্য যে গ্রামগঞ্জে চষে ফেলা। আমরা যেমন একটা ছেলে আসলে স্কুল থেকে কলেজে পাস করছে, কলেজে এসছে, তাকে আমরা ক্যাম্প করতাম, যে ট্রেনগুলো ছিল ক্যাম্প করতো, সবাই ক্যাম্প করতো। ক্যাম্প করে বসে দুটো ছাত্র আসলে আমিও কথা বললাম, তারাও কথা বললো, আমরা কনভিন্স করার চেষ্টা করতাম ভালো ব্যবহার দিয়ে। আমরা সেখানে সে এসে ভয় পাবে আমাদের দেখে, এমন কোনো ঘটনা ঘটেনি। এখন তো রাষ্ট্রীয় এমন একটা জায়গা হয়ে গেছে যে মানুষ আসলে সবার ভিতরে আমরাই ভয় ঢুকিয়ে দিয়েছি। কেমন যে ছাত্র তো তার অধিকারের কথাই বলবে। চাকরিতে ব্যাপক সংকট, প্রতিটা চাকরিতে নাকি মানুষ এখন টাকা দেয় 20 লাখ, 10 লাখ, 15 লাখ, এইরকম পর্যায়ে গেছে জেনারেল মানুষের অবস্থান। একজন সাধারণ মানুষের সন্তান হিসেবে আমি যে পর্যায়ে মানুষ বা ভাই যে পর্যায়ে, আপনি আমার সন্তানকে তো আমি চাইলেও 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা দিয়ে কোনো জায়গাতে জবে প্রোভাইড করতে পারবো না। এমন ভাবে সমগ্র জেলাতেই থেকে শুরু করে দেশব্যাপী এই একটা মানে নোংরা প্র্যাকটিস, এটা চালু করছে কারা? রাষ্ট্র যারা পরিচালনা করছে তারাই, নাকি আমি আপনি? আমার তো কোনো সুযোগ নেই। তাহলে রাষ্ট্রের পরিচালকরা কি উদাহরণ সৃষ্টি করতে পেরেছেন আমাদের যে ছাত্র সমাজের কাছে, যে একটা ভালো ছাত্রকে আমরা প্রোভাইড করে, বা একটা সাধারণ ছাত্রকে আমরা একটা প্রোভাইড করলাম তার জবের ক্ষেত্রে? এমন তো উদাহরণ নেই। সবই তো শুনি, চারিদিকে শুনছি। আমি এমনও শুনছি, আমি ধরেন রিসেন্টলি আপনারা সবাই জানেন যে আমি কারাগারে ছিলাম, যশোর কারাগারে। ওই ছোট যে গার্ড কি বলে এটাকে, পাহারা, জেলের যে কারারক্ষীরা, আমি অনেক কারারক্ষী, তারা সবাই শিক্ষিত ছাত্র আর কি, তারা ওই কারারক্ষী জব দিছে ন্যূনতম 10 লক্ষ টাকা। মেহেরপুরে, আমি একদম বলছি সুনির্দিষ্ট, ওই মেহেরপুরের মানুষ আমাকে বলছে, মেহেরপুর ছেলে জব করে, অনেক কারারক্ষী তো অনেক জব করে। কাকে দিছে, কে নিছে সেটা আমি জানি না, সেটা আমি জানলেও বলার দরকার নেই আমার কাছে। মানে বিষয়টা হলো ন্যায় কারা এবং দায় কারা। দায় হলো এখনকার মেহেরপুরের যে অর্থনৈতিক কাঠামো বা অর্থনৈতিক, মেহেরপুরের যে ইকোনমিক্যাল এনভায়রনমেন্ট, সেখানে তো কোনো ইন্ডাস্ট্রি নাই, সেখানে তো কোনো মানুষের আয় উপার্জনের বেসিক জায়গা নেই। বেসিক জায়গার মধ্যে যেমন ধরেন একটা ইন্ডাস্ট্রি থাকতে, এখানে যে কোনো একটা ইন্ডাস্ট্রি সাপোজ ধরেন কৃষি বেজ একটা ইন্ডাস্ট্রি হতে পারে কিনা, হতে পারে কৃষি অঞ্চলটা যেহেতু। সেক্ষেত্রে আমি ছাত্ররাজনীতি যাবো ফিরবো, কথাটা এই কথা কেন বলছি, এর পিছনে আমার বক্তব্য আছে নিজস্ব। সেটা হলো যে 5,000 মানুষ যখন যদি একটা জায়গায় জব করতো বা কারখানায় কাজ করতো, এই 5,000কে 25,000 মানুষ মিনিমাম কানেক্ট হতো, আরো বেশি কানেক্ট হতো। সেই কানেকশনের জায়গা নেই, যখন দেখে যে কিছু নেই, জবের দিকে ঝুঁকে পড়ে সাধারণ অনিশ্চয়তা থেকে টাকাটা। এটা হলো ছাত্রদের দোষ নাই, কিন্তু ছাত্র সংগঠনগুলা এখন, আগে এগুলো প্র্যাকটিস ছিল না। ইভেন এরশাদ আমলেও ছাত্রদের সাথে এইভাবে ঘুষ নিয়ে এইভাবে এনে কেউ জব করছে আমার জানা ইনফরমেশন নাই। ওই সময় তো আমরা তো জব করতেই যাইনি, বাট আমরা চাইলে আমরা হয়তো পেতাম, কেন আমাদের একটা প্রভাবপত্তি ছিল সে সময়, বাইরেও ছিল, আমাদের ছিল। পাওয়ার একটা কথা বলি, সেই কারারক্ষী নিয়ে আমি একটা কথা বলি। মানব ভাই, সেটা হলো যে এই যে আমি বলছিলাম যে এইখান থেকে ছাত্র রাজনীতির ভূমিকা কি দরকার ছিল। ছাত্ররা যেহেতু মানে একটি পরিবারের অংশ, পরিবার থেকে ছাত্র তার পিতার স্বপ্ন পূরণের জন্য ছাত্ররা লেখাপড়া করে। তো আমরা যারা লেখাপড়া করছি তারা হলো একটা ফর্মে বড় হয়েছি। আর আজকের একজন ছাত্র
সে নিশ্চয় মানে দেখতে পাচ্ছে যে রাজনৈতিক সংগঠনের বলয়ের মধ্যে থেকে সার্টিফিকেট নেন। আপনি ধরেন একটা পিয়নের চাকরি করতে যাচ্ছেন, আপনার দলের সার্টিফিকেট আছে কেন? আপনার ছাত্র সংগঠন করেনি, আপনি কিন্তু তাকেও আপনি দেখে দিচ্ছেন যে XYZ সে আমার ছাত্রলীগের অমুক ছিল। মানে গ্রাম পর্যায়ে এটা কিন্তু ইনভেস্টিগেশন করে যে প্রশাসন যে সিস্টেম চালু করছেন আপনারা। এটা প্রশ্ন হলো এইখানে আমার প্রশ্ন যে আপনারা যারাই আজকে জনগণের হয়ে কথা বলছে সেই কণ্ঠগুলো না আসবো মানে এই জায়গাটাই ওই জায়গাটাই যাচ্ছি। 1989 সালে আমি যশোর কারাগারে, মেহেরপুরের একটি ছেলে আমার সঙ্গে দেখা করতে গেল, একটা টকবগে ছেলে, 2 টাকা দিয়ে আমার সঙ্গে দেখা করলো। আমি জিজ্ঞেস করলাম তুমি কে? বলছে আমি অমুক রিস্কলার ছেলে। এখানে কি জন্য এসছো? বলছে কারারক্ষী লোক নেবে, লাইনে দাঁড়াবো। তো আমি ওই ছেলেকে বললাম যে তুমি গেটের দিকে আসো, আমার সঙ্গে তোমার দেখার দরকার নেই। আমি দেখা করতে গিয়ে সোজা চলে গেলাম ডেপুটি জেলার হুমায়ুন সাহেবের কাছে, গিয়ে বললাম একটু ডিআইজি সাহেবকে সালাম দেন, আমি কথা বলবো। ডিআইজিকে এই ছেলে ছাত্রলীগ করতো, নাম লিয়াকত, তুফাইল ভাইয়ের মেয়েকে পড়াতো, রাজ্জাক ভাই দেওয়া চাকরি। আমি ওনার সঙ্গে দেখা করলাম, করে বললাম এই ছেলেটা গেটের কাছে দাঁড়ায় আছে, চাকরিটা দিতে হবে। উনি আরেকজন কারারক্ষী দিয়ে ছেলেকে ডেকে নিয়ে গেল, নিয়ে দেখে রাখলো, দেখে বললো তুমি লাইনে যাও, আমি আসতেছি। সে ছেলেকে চাকরি দিয়ে দিছে, নট এ সিঙ্গেল টাকার লেনদেন। কিন্তু আজকে যদি কারারক্ষীর একটা চাকরির জন্য 20 লাখ টাকা দিতে হয়, কাজল যে কথা বললো সে বলছে প্রমাণ আছে, তাহলে বাস্তবতা কোথায় কোথায় পৌঁছালাম আমরা? সেটা সব আমলেই হচ্ছে। তাহলে সেদিনের ছাত্র রাজনীতির আজকে ছাত্র রাজনীতির ডিফারেন্সটা তো এখান থেকে সব আমলে বলতে জাদু ভাই না, সব আমলে আমলে কি এইভাবে হয়েছে? না না, আমি সেটা বলছি না। মানে আমি বলছি যে before টাকার SR ব্যবহার। period এ আমি তো নাম উল্লেখ করে বলবো। হ্যাঁ, ঠিক আছে। একজন ছাত্রলীগের ছেলে, ছাত্রলীগ করতো, ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির লিডার ছিল, কারাগারে চাকরি নিয়েছে, চাকরির ব্যবস্থা করছে রাজ্জাক ভাই, তুফাইল ভাই মেয়েকে পড়াতো, ছাত্রলীগের রেফারেন্সে তার চাকরি না, কিন্তু। ঠিক আছে, এখনো যেমন আমরা রেফারেন্স ব্যবহার করি, আমরা অর্থ ব্যবহার করি, তাহলে আমি যদি বলি তার বিপরীতে দাঁড়িয়ে যে একটা নাগরিক কি সে তার যোগ্যতার সুস্থ চিন্তায়, সুস্থ ধারাবাহিকতায় সে কি তাহলে কোনো চাকরি পাবে না? কাউরের রেফারেন্স লাগবে, না হলে কাউরের টাকা লাগবে। ব্যাপারটা কি আসলে এইটা? দলীয়করণ আমি বিশ্বাস করি, স্বজনপ্রীতি এবং আত্মীকরণ বা অর্থনৈতিক এটা বিশ্বাস, দলীয়করণ আমি বিশ্বাস করি। কারণ আমার চিন্তা চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্র ক্ষমতায় আমি থাকা অবস্থায় আমার মতাদর্শের মানুষের সমাগম হতে হবে কাজটি আগায় নিয়ে যাওয়ার জন্য। ফলে আমি চাইবই আমার দলের মেধাবীরা রাষ্ট্র কাঠামোর মধ্যে আসুক। এটা আমি না, যারা প্রকৃত রাজনীতিবিদ সব দলের লোকেরই চাওয়া উচিত। না, সেটা হচ্ছে ভিন্ন কথা, সেটা সব ক্ষেত্রে না। আপনাকে যদি দাঁড়ান, আমি যদি আর আপনাকে আজকে উদাহরণ দিই, একটা এনটিআরসি যে প্রতিষ্ঠানটা, যারা এই চাকরির শিক্ষা খাতে চাকরির নিবন্ধন পরীক্ষা দিয়ে যারা নিবন্ধিত হয়, এনটিআরসিতে তারা আবেদন করে রাখে, সেখান থেকে এই গভর্নমেন্টের সময় আপনি জেনে খুশি হবেন মেহেরপুরেরও বেশ কিছুজন চাকরি পেল খুব সাম্প্রতিক সময়ে, অতি সাম্প্রতিক সময়ে, 1টি টাকার বাইরে। কিভাবে? আমি পদ্ধতির কথা বলছি যে এনটিআরসিতে আবেদন করা আছে, আগে যেটা নিয়ন্ত্রণ করত সেই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি, তারা বিশেষ করে হেডমাস্টার অথবা প্রিন্সিপাল এবং যিনি সভাপতি, তিনারা নিয়ন্ত্রণ করতেন এইটা। সেখানে ডেফিনেটলি সেখানে অর্থ রিচার্জ করতে হতো, না হলে চাকরি হতো না। সেইটাকে কিন্তু সিজ করা হয়েছে, সেইটা সিজ করে এনটিআরসিতে গেছে, এনটিআরসি থেকে বিনা পয়সায় চাকরি হচ্ছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে। আমি এটা বলছি যে এই ব্যবস্থার মধ্যে যতদিন আপনি না ঢুকতে পারবেন ততদিন কাউকে সুপারিশের দ্বারে দ্বারে ঘুরতে হবে সুপারিশের জন্য, নচেত বাবার যদি কোনো অর্থ থাকে সে অর্থকে রিচার্জ করতে হবে চাকরির প্রশ্নে। এটাও খুব ভালো প্র্যাকটিস না, আমি সেটা বোঝাতে চাচ্ছি। ঠিক না, কথা ঠিক আছে, এটা ভালো প্র্যাকটিস না, এটা ভালো প্র্যাকটিস নয়। আমি যদি আপনাকে এইটা শুরু করি যে আপনি মেহেরপুরের এই 13 বছরের যে ধারাবাহিক ক্ষমতায় থেকে আওয়ামী লীগ রাজনীতি করছে, আপনি বিচ্ছিন্ন কেউ না। আপনি মেহেরপুরের উন্নয়ন নিয়ে যদি কথা শুরু করি আমি, যে মেহেরপুর কতটা উন্নয়ন হলো এই 13 বছরে? তেরো বছরে 5 বছর আর 8 বছরে যদি আমি ভাগ করি,
ভাগ করছে এই কারণেই, 5 বছর 5 বছর 3 বছরের যদি ভাগ করি, মানে যেটা আমাদের হওয়া উচিত ছিল, মুজিবনগরগত কারণে যে উন্নয়নটা আমার হওয়া উচিত ছিল সেটা হয়নি। মেহেরপুরের রাস্তাঘাটগুলি ভালো, ছোট জেলা, চুয়াডাঙ্গা 4 থানা, মেহেরপুর 2 থানা, মুজিবনগরকে আমরা ধরে নিলে 3 থানা, কিন্তু জেলার আয়তন হিসাবে আমরা প্রায় অর্ধেক। আলমডাঙ্গা সমান গাংনী আর জীবননগর সমান মেহেরপুর, মাঝখানে দামোহদা চুয়াডাঙ্গা তো আছেই, বড়। হ্যাঁ। তো যতটুকু আমি জানি, উন্নয়ন খাতের টাকাগুলি বৃহৎ অংশ ঢাকা সিটিকে দেওয়া হয়, তারপরে বড় সিটি কর্পোরেশনগুলিকে, তারপরে স্থানীয়ভাবে জেলাওয়ারে। তো এখানে মেহেরপুরে কিছু ভালো ভালো বিল্ডিং আমরা দেখছি, যেমন এই 13 বছরে প্রথম দিকে মেহেরপুরে পিটিআই তো অনেক আগেই কুষ্টিয়ায় আছে, চুয়াডাঙ্গায় আছে, আমার জেলায় নাই। জেলা 84 সালে জেলা হয়েছে, ভাগের ভাগ পেতে হবে, তো বহু পরে ভাগ পাইছি। এটা নিয়ে কৃতিত্ব করছে। 77 সালে ভৈরব খননের শুরু হওয়ার কথা, মাপজুপ সব শেষ হয়েছে, হয় নাই। এরশাদ সাহেবের সময় হওয়ার কথা, হয় নাই। পরবর্তী গভর্নমেন্ট একটা গেছে গণতান্ত্রিক, পরবর্তীতে 96 সালে আওয়ামী লীগ গভর্নমেন্ট, পানি সম্পদ মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক, আমি কথা বলার পরে উনি টিম পাঠাইছে এবং কিভাবে ভৈরবে পানি প্রবাহমান করা যায়, এমনকি উনি চেষ্টা করছে শেষ পর্যন্ত যে কাথলির কাছ থেকে মাথা ভাঙাকে কেটে এনে ভৈরবের সঙ্গে সংযোগ করা যায় কিনা, কিন্তু হয় নাই। এখন ব্রোক্রেসির যে ব্যাপারটা হচ্ছে এরা চলমান কোনো জিনিসকে বিশ্বাস করতে চায়। একটা জায়গা শেষ হয়ে গেল, ব্যাস ওটা শেষ, আবার নতুন, মানে এরা কারেন্ট, যার কারণে মেহেরপুরে ভৈরব খনন দীর্ঘ সময় লেগে গেছে এবং জননেত্রী শেখ হাসিনার সময় এসে এটা সম্পন্ন হচ্ছে। জয়নাল আবেদিন এমপি উনি ওনার কৃতিত্ব করেন, কিন্তু ভৈরব খননের নামে কি হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো কোথাও খনন হয়েছে, কোথাও চেঁচে দেওয়া হয়েছে, কোথাও মাটি বিক্রি হয়েছে, এটা ব্যবসা হয়েছে। ঠিকাদারও ব্যবসা করছে, লোকালও কিছু মানুষ করছে। মূলত মুজিবনগর একটি পর্যটন কেন্দ্র। মুজিবনগরের মাটিটি পবিত্র মাটি, যে মাটির স্পর্শে এদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত হয়েছে, যে মাটির দাঁড়ায়, যে মাটি বলেছে এদেশ মুক্ত করতে হবে, এরকম একটি পবিত্র মাটি। এ মাটি দর্শন করতে সারা পৃথিবীর মানুষ আসবে। মেহেরপুরে হবে একটু, মুজিবনগর হবে একটা উন্নত পর্যটন কেন্দ্র। বাস্তবতা হচ্ছে এই গত রজত জয়ন্তীতেই বঙ্গবন্ধুর স্ট্যাচুতে ময়লা নিয়ে লেখালেখি হওয়ার পরে তবু রাতারাতি ওটা শেষ করে নাই, পরে শেষ করছে, পরিষ্কার করছে। এটার প্রতি একটা উদাসীন অবস্থা আছে বর্তমানে যারা আছেন, দায়িত্বে আছেন। তো একটি পর্যটন নগরীকে যদি পর্যটনের পরিপূর্ণতা দিতে হয়, তাহলে মেহেরপুর একটি শিক্ষা নগরী হওয়া উচিত ছিল। যে কথা আমি বলতে যাচ্ছি, আজকে মেহেরপুরের তো কিছু নাই। তো মেহেরপুরে যদি জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, যিনি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিজেই ঘোষণা করেছেন, অনুমোদন করেছেন নীতিগতভাবে মন্ত্রিসভায় মুজিবনগর বিশ্ববিদ্যালয়। তো আজকে মুজিবনগর বিশ্ববিদ্যালয় ঘোষণা করার পরেও এর ফাইলটা আগাইছে বলে আমার জানা নাই। আজকে মেহেরপুরে জায়গা রয়েছে, আমার কথা হচ্ছে সিদ্ধান্ত মুজিবনগর বিশ্ববিদ্যালয় কোথায় হবে। XYZ যে কোনো, গাজীপুর হতে পারে, মুজিবনগর হতে পারে, মেহেরপুর জেলায় হচ্ছে কিনা। এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হবে, এখানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হবে, এখানে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে, এখানে আম আছে, এখানে আম গবেষণা কেন্দ্র হবে, এখানে প্রচুর সবজি উৎপাদন হয়, এখানে সবজির প্রোডাক্ট ভালো করা যায় কিভাবে, তার একটা গবেষণা কেন্দ্র হবে। অনেক জায়গা আছে, পাট বীজ ভিত্তিক খামারে কৃষি বিশ্ববিদ্যালয় করা যায়, সবজি খামারটাই আমরা সবজির রিসার্চের ব্যবস্থা করতে পারি আবশ্যকীয়। বাড়াদি ফার্মে
আমরা আরেকটি প্রকল্প নিতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হলো সেক্ষেত্রে কিছু? এখন আমরা যা পাচ্ছি ভাগের ভাগ, আর আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় আছি আমরা আমাদের প্রত্যেকের নিজের ভাঙা ডোল বাজাচ্ছি। এটা আমি করলাম, ওটা আমি করলাম, এটা আমি করলাম। আসলে আমি কি করলাম বা আমরা কি করলাম? এখানে এই পর্যন্ত যারা আসছে মেহেরপুরে, ফ্রম দ্য বিগিনিং, দেশটি রাষ্ট্র ক্ষমতা আসার পরে, মানে দেশটি স্বাধীন হওয়ার পর থেকে আলাদাভাবে মেহেরপুর নিয়ে কেউ ভাবে নাই। যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা আলাদাভাবে মেহেরপুর নিয়ে কেউ ভাবে নাই। স্পেসিফিক মেহেরপুরকে আজকে আমি 5 বছর রাষ্ট্র ক্ষমতার অংশীদার হব, এই 5 বছরে আমি এই কাজটি শুরু করব এবং এই কাজটি শেষ করলে 50 বছর পরে মেহেরপুরের চেহারা এই হবে। এই পরিকল্পনাটা কারোর মধ্যে আমি লক্ষ্য করি নাই। এটি হচ্ছে বাস্তবতা। এখন এটা নিয়ে, আমার এই কথা নিয়ে অনেকে রাগ বেরাগে আসতে পারেন, ভাবতে পারেন যে আমাদের উন্নয়নকে উনি ম্লান করে দিচ্ছেন। রাষ্ট্রের উন্নয়ন, স্থানীয় এমপির উন্নয়নের মধ্যে পার্থক্য আছে। মুজিবনগর রাষ্ট্রীয় উন্নয়ন, এই শব্দটি ভাবতে হবে। মুজিবনগর রাষ্ট্রের উন্নয়ন, মুজিবনগর রাষ্ট্রীয় উন্নয়ন 1000 কোটি টাকা গত সংসদ নির্বাচনের পূর্বে মুজিবনগর উন্নয়নের জন্য 1000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষিত হয়েছে। প্রথমে 500 কোটি টাকা ছিল, পরে 1000 কোটি টাকা, পরে প্রাইম মিনিস্টার বলেছেন যত টাকা দিবেন, কিন্তু যত টাকা লাগে এই 1000 কোটি টাকার এখনো সেটা কিছু 100 টাকার কি কাজ শুরু হয়েছে? না, শুরু হয়নি। তাহলে আমি এটা বলছি যে রাষ্ট্র চাইলেই তো হচ্ছে না। আমরা প্রতিশ্রুতি পেয়েছি অনেক, সেক্ষেত্রে রাষ্ট্র চাইলেই তো এখনো হচ্ছে না। বাস্তবায়নের ক্ষেত্রে এখনো আমরা পিছিয়ে আছি। আমি আসবো শফিকুল ইসলাম কাজল, আমি যদি এইভাবে বলি, আমরা আওয়ামী লীগের এই যেমন সমালোচনা করছি যে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী এখনো কিন্তু সেই ধরনের কাজের যে বাস্তবায়ন প্রক্রিয়া সেটা এখনো শুরু হয়নি। এটা কবে নাগাদ শুরু হবে না হবে সেখানে সুনির্দিষ্ট কোনো তথ্য গণমাধ্যমের মানুষ হিসেবে আমার কাছে অন্তত এখনো নাই। আমি যেটা বলতে চাচ্ছি, স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে আমরা যদি এখানে বলি আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি নিয়ে যদি আমরা যতই চোয়ালবাজি করি, আমরা নিশ্চয়ই নীতি নির্ধারণী পর্যায়ের কারোর সাথে কথা বলছি না যেখানে ন্যূনতম কোনো প্রভাব বিস্তার করবে। আমি এই কারণে স্থানীয় ভাষায় কথা বলতে চাই, স্থানীয় রাজনীতি নিয়ে কথা বলতে চাই। আওয়ামী লীগের সমালোচনা করাই তো শেষ না, এখানে অপরাপর যারা রাজনৈতিক দলগুলো আছে তারা স্থানীয় সমস্যাগুলাকে কিভাবে অ্যাড্রেস করছে, কই আমি তো দেখছি না। যে আমি যদি খুব একটা উদাহরণ দিয়ে বলি যে আমার মেহেরপুর হসপিটালটা হচ্ছে 250 বেডের হসপিটাল, এটা কিন্তু মূলত খাতা কলমে, এটা মূলত 100 বেডের হসপিটাল, যার বিপরীতে 43 জন ডাক্তার থাকার কথা। আমার মেহেরপুর হসপিটালে এখন 20 জন বা 20 জনের কখনো 1-2 জন বেশি অথবা কয়েকজন 1-2 জন কম, এই যে অর্ধেক ডাক্তার নিয়ে আমার দীর্ঘদিন চলছে, তাই নাকি? কিন্তু আমার সাইনবোর্ডে 250 বেডের হসপিটাল কিন্তু লেখা আছে। এখন এটা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু বিরোধী অবস্থায় যারা আছে, 13 বছর নয় আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কিন্তু এই স্থানীয় সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে হবে। তো আমি তো কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকা দেখি না। কিভাবে বলবেন এটা? এটা আসলে ওই মানে এগুলো একটা ট্র্যাডিশনাল বলতে আসলে এই দলগুলোর ধরনটাই তো এমন যে আসলে এরা শুধুমাত্র অনলি পাওয়ার কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, চোখ হলো ক্ষমতায় চেয়ারে বসা। এখন হওয়া এবং পাওয়ার যে ধ্যান ধারণা সেটি নিয়ে তারা সবসময় ব্যতিব্যস্ত মনে হয়, যতটুকু ব্যতিব্যস্ত থাকা দরকার তাদের সামর্থ্যের মধ্যে। এখানে ঠিক এই সময় বাংলাদেশে না, মেহেরপুরের ক্ষেত্রে যদি বলি যে দুই দলের রাজনীতি যারা করেন, যারা অফিস টফিস নিয়ে বসে আসছেন, তাদের সাথে হয়তো আমি একটু কথাও বলছি। কথা বলে তো আমি যেটুকু বুঝি যে তারা হলো একজন হলো যাদের ক্ষমতা এই মুহূর্তে রাষ্ট্রীয় ক্ষমতা যারা নাই, তারা একটা অংশ যারা রাষ্ট্র ক্ষমতা আছে, তাদের কাজটা হলো যে আসলে এই মুহূর্তে অন্য কিছু ভাবনার ব্যাপার নাই, সবই হলো যে ওই পাওয়ারটা যদি তার হাতে থাকতো তাহলে সে হয়তো দিল্লি মিল্লি করে দিতে হতো, এটাকে দিল্লির মতো বানাতে হতো। এখন আর অপোজিটে যদি আমি ভাবি, অপোজিটে কোনো রাজনৈতিক তারা যে ধরেন একটি স্থানীয় নির্বাচন, সাপন মেহেরপুর পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনে মেহেরপুর পৌরসভার মানুষের কি চাওয়া, মেহেরপুর পৌরসভায় কি কি দরকার, আর সে পৌরসভা থেকে সার্ভিস কি পাবে, বা পৌরসভার
যারা নির্বাচিত হয় তারা কি নির্বাচিত হলে কি কি করবে, এমন কোনো বিষয় নিয়ে কেউ কখনো আলোচনা করে না। প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে দেখিনি। না, কেউই কথা বলে না, দুই পক্ষেই কথা বলবে না, ওরা বরাদ্দ দিলে আমি করবো, এমন একটি বিষয়। কিন্তু আমার যে চাহিদা, আমার চাহিদাপত্র না থাকলে তো আমি কোন দিকে দৌড়াবো? রাস্তার জন্য বরাদ্দ, সেটা রাষ্ট্রীয় বরাদ্দ, ও রাষ্ট্রীয় একটা ভাগ, মেহেরপুর জেলায় রাস্তার জন্য এত টাকা বরাদ্দ, এইভাবে ভাগ করে দেয়। কিন্তু আমার সুনির্দিষ্ট কিছু চাওয়া থাকতে পারে। আমরা যে শুনছি যে মেহেরপুর আগে যে একটা হাসপাতাল ছিল সেটা নিয়ে পৌরসভায় মার্কেট করতে চাই, এটা একটা চাওয়া, এটা একটা ধরনের চাওয়া, এটা আবার বিরোধিতাও আছে। এটা সবচেয়ে বড় বিষয়, হেরিটেজ মেহেরপুরে চরম ক্ষতি করে দেওয়া হয়েছে। যে আপনি যদি দেখেন গড়ের পুকুর, আমি কোনো জায়গায় কথা বলতে চাইনি, এই গড়ের পুকুর নিয়ে কোনো আন্দোলন হয়নি, মিছিল হয়নি, এটার পরিবেশ ধ্বংস করা হয়েছে। এখানে আপনি একটা মাছের আড়ত খুলে দিয়ে বসে রেখেছেন, পার্সোনাল প্রপার্টির মতো অবস্থা। এটা জনগণের প্রপার্টি, এটা আপনার ব্যক্তিগত সম্পদ না, এটা মেহেরপুরের মানুষের সম্পদ, মানুষের হেরিটেজ। মেহেরপুরের গড়ের পুকুর একটা ঐতিহ্যবাহী পুকুর। এই পুকুরটা শুধুমাত্র এই আজকের যে চিত্র আপনি যদি দেখেন, এটা নিয়ে কি কোনো মানুষ কথা বলে, কোন রাজনৈতিক দল কথা বলে? আমি এগুলাই বোঝাতে চাচ্ছি। আজকে যারা আমরা ধরেন জনপ্রতিনিধি হতে চাই, যারা জনপ্রতিনিধিত্ব করতে চায়, কেউ মেম্বার হতে চান, কেউ চেয়ারম্যান হতে চান, তারা তো কেউ কোনো কথা বলে না। তারা ওরা কেউ বাধা দিচ্ছে, তাহলে আপনি জনসভা করেন, এটা বলেন যে মানুষ আমিও তো জনপ্রতিনিধি, আপনি ভয় পাচ্ছেন কেন এই প্রপার্টিটা এইভাবে নষ্ট হলো? কেন? এটা কি আপনাকে অধিকার দিচ্ছে কি? এটা আপনি এইটাকে, এই রাইটস আপনার আছে নাকি? আজকে আমার যদি অধিকার সম্পর্কে না জানি, ছাত্র সংগঠনের তো উচিত ছিল কাজ করা। আমি বলি এইভাবে, যদি আপনি পিছনে একটু ফিরে আসেন, যে ছাত্র সংগঠন তো সামাজিক সমস্যা নিয়েও কথা বলে, এটা তার নিজের পরিবেশ, তার নিজের এলাকা, সেখানে একটা প্রবলেম, সে কথা বলবে না? আমরা যদি বলি মেহেরপুরে আমি মান্নান ভাই জেনে হয়েছে যে মেহেরপুর মহিলা কলেজে একটা প্রবলেম হয়েছিল, সেখানে আপনি সবাই ছিলেন, আর আমরা সেটা প্রতিবাদে আমরা মেহেরপুর সরকারি কলেজের ছাত্ররা এসে সেটা তাদের সাথে আমরা প্রবলেমটা সলভের জন্য আমরা আন্দোলন করলাম, মেহেরপুর ছেলে মেয়ে সবাই। তো ওখানে প্রবলেমটা অন্য একটা বিষয়, সামাজিক বিষয়, অপরাধজনক বিষয়, সেটাকে আমরা রুখে দিলাম, আমরা তাদেরকে সারেন্ডার করালাম। হ্যাঁ, তার বিনিময়েও কিন্তু জেলে গেছি তেনারা। এখন বিষয় হলো যে ওটা তো ন্যায়ের পক্ষে ছিলেন, আপনার পক্ষে জনগণ ছিল, বাধ্য হয়ে ছেড়ে দিয়েছিল, ব্যাপারটা এরকম। আমি সময় প্রায় শেষ করে ফেলেছি, অল্প মানে সংক্ষেপে শেষ করি। সেটা হচ্ছে মেহেরপুর রাজনৈতিক সচেতনতা খুবই কম মেহেরপুর মানুষের ভিতরে। আমরা রাজনৈতিক ছাত্র সমাজটা একেবারেই মাইনাসের খাতে চলে গেছে আমার দৃষ্টিতে। ছাত্রদের অধিকার হলো ছাত্ররা লেখাপড়া করবে, সুষ্ঠুভাবে লেখাপড়ার পরিবেশটা থাকতে হবে। তার কাঙ্ক্ষিত লক্ষ্যটা হলো যে সে অনার্সে করবে, পড়ার চেষ্টা করবে, করে তারপরে সে জবে যা বা যেখানে যা। এখানে সবাই রাজনীতিটা করে দলীয় শেল্টারের জন্য। দলীয় শেল্টারতে কি এখন সামাজিক নানান ধরনের প্রভাব প্রতিবিদ বিস্তার, এগুলা আসলে সমাজের অস্থিরতা তৈরি করছে, সমাজে স্বাভাবিকতা নষ্ট করেছে। মেহেরপুরেও তাই, মেহেরপুরেও এক পক্ষ আর পক্ষে ভয় পায় এরকম না। আসলে ছাত্রদের যে কথা, যে দাবি, সেই দাবি আন্দোলন সংগ্রামে সমাজের যে সচেতন অংশটা নিজেদেরকে ডেভেলপ করা, কিভাবে সচেতন হওয়া যায়, কিভাবে সমাজে একজন সবাই ভালো মানুষ হওয়া যায়, কিভাবে সুস্থ মানুষ, প্রগতিশীল মানুষ হওয়া যায়, সেই চর্চা আসলে নাই, একেবারে শূন্য। এখানে যারা আলোচনা করছেন তারা শুধুমাত্র অর্থ কেন্দ্রিক চিন্তা করছেন। আমার তো ক্ষমতা গেলেই আমি বাজারটা দখল করব। আমি মান্নান ভাই, আমি একদম শেষ সময়ে, আপনি সাম্প্রতিক সময়ে নিজেরা এই যে রাজনীতির বিষয়গুলো নিয়ে আলাপ করছি, আমরা দিন শেষে মূলত মেহেরপুর আমাদের সাবজেক্ট, তাই না? আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনিও চিন্তা করেন, চেষ্টা করেন যে মেহেরপুরের উন্নয়নটা আসলে কি, কোন মাধ্যমে কিভাবে করা যায়। এই যে ভাবনার যে জায়গাটা, মাঝে আপনারা প্রাক্তন ছাত্র, বিশেষ করে ছাত্রলীগের রাজনীতির সাথে যারা যুক্ত ছিলেন মেহেরপুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আপনি ছিলেন আমাদের এই মেহেরপুর প্রতিদিনের প্রকাশক MAS ইমন ছিল, আমার বন্ধু আসলাম শিহির ছিল, যে সেন্ট্রালে তারা রাজনীতি করেছে ছাত্রলীগের, তাদের সহ মেহেরপুরের সাবেক ছাত্র নেতারা আপনারা ফিন টাওয়ারে বসছিলেন সাংগঠনিক একটা অবদান রাখার জন্য, আপনাদের দলের অভ্যন্তর সেই অবস্থাটা কত দূর? আমরা ওখানে বসেছিলাম, পরে আমি ঢাকাতেও বসেছি। আচ্ছা,
চিটাগাং বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের মেহেরপুরে ছিল জগন্নাথের, বিভিন্নভাবে যারা ছাত্র পলিটিক্সের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে ছিল, আমরা চেষ্টা করছিলাম একটু পরিবর্তনের। যদিও করোনার কারণে আমরা একটু বিলম্বে পড়লাম, বিশ্বাস করি এই একটু রিলিজ হলেই আমরা এখান থেকে উত্তরণ ঘটব। আমি যে কথাটির আগে বললাম, আমি নয়, এখন যে ভাবনা, আমি অতীত কখনো আমি এই সব ভাবনাটা ভাবি নাই, আগামী তো ভাবতে চাচ্ছে না। আমরা ভাবতে চাচ্ছি যে আমরা সম্মিলিতভাবে একটি পরিবর্তন মেহেরপুরের বাসীর জন্য আনতে চাই, এবং বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমেই আনতে চাই। এবং এটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আমরা দফায় দফায় কথা বলতেছি, চেষ্টা করতেছি। বাকিটা তো ফসল না ওটা পর্যন্ত বলা যাবে না। করোনার কারণে আমরা নানানভাবে একটু অতীতেও আটকাইছিলাম, চলমান কাজটা তো আমরা আটকাই গেছি। করোনা তো আসলে একটা ভয়াবহ অবস্থা রূপ নিচ্ছে। আজকে তো মেহেরপুরে 26 জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত আপনার 152 জন করোনা পেশেন্ট আসছে মেহেরপুরে, এবং উত্তর এটা তো বাড়ছে। গতকালকে 39 জন আক্রান্ত ছিল। আমরা রিসেন্টলি একটা কথাও বলেছি, আমি অবশ্যই 2 তারিখের দিকে যাব, যে এবার একটু বসবো, কথা বলবো। আমরা এরকম ভাবছি যে 100 জন তো একটা অনুমোদন আছে, নতুন করে মেহেরপুরের মাটিতে আমরা কোনো রকম নতুন রিগিং করতে পারি কিনা, নতুনভাবে কোনো মুভমেন্ট শুরু করতে পারি কিনা, আচ্ছা, রাজনৈতিক পট পরিবর্তনের লক্ষ্যে। আমাদের কাজ কিন্তু থেমে নাই, চলছে, দেখি। আচ্ছা, ইয়েতে যদি আপনাকে শেষ কথা বলতে বলি এখন, যে মেহেরপুরের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এই কারণে বেশিরভাগ চিন্তাটা আমি এই কারণে করতে চাই, রাজনীতিতে আপনার যারা আসলে প্রবীণ হয়েছে, রাজনীতিতে প্রবীণ এবং ইয়াং যারা, এদের একটা সমন্বয় কিন্তু লাগবে। তাদের মেধা এবং এদের যে শক্তি, ইয়াংদের যে শক্তি, এই সমন্বয় যতক্ষণ না সাধিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র আসলে তেমন কিছু পাচ্ছে না। রাষ্ট্রের গুণগত যে পরিবর্তন সেটা কিন্তু পাচ্ছে না। তো মেহেরপুরের যারা, বিশেষ করে আপনার সংগঠনের যদি ছাত্র রাজনীতির সাথে যারা যুক্ত, তাদেরকে উদ্দেশ্য করে যদি আপনি কোনো আহ্বান থাকে, কোনো শেষ বক্তব্য আপনার। বিষয়টা হচ্ছে রাজনীতির যেগুলো আছে ধারাবাহিকতাটা ব্লক হয়ে গেছে। মানে আমি যদি হিসাব করি, 79 সালে প্রথম মেহেরপুর ছাত্রলীগের কাউন্সিল করলাম, 75 পরে 81 সালে মেহেরপুর সরকারি কলেজে নির্বাচন করলাম। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে ছাত্রলীগের ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলি নানানভাবে আমরা এখন তো সেই অবস্থানটাই মূলত, মানে ছাত্রলীগের নেতা তো সাবেক ছাত্র নেতারা। গত 4 জানুয়ারিতে মেহেরপুরে কোনো সাবেক ছাত্র নেতা দাওয়াত পায়নি, এবং যারা আছে তারা গতানুগতিক দলের নির্দেশে একটা গতানুগতিক একটা প্রোগ্রাম করেছে। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে ছাত্রলীগের সবচেয়ে বড় মিলন মেলা। এখন এরা বোধহয় জানেও না, 4 জানুয়ারিতে সেই মিলন মেলা হয়নি, এরা বোধহয় জানেও না। আচ্ছা, মানে জানেও না। আর দুঃখজনক আমি বলি, মেহেরপুরে ছাত্রলীগের সাবেক এক নেতা, ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট, একটা সরকারি দপ্তরে চাকরি করে, একটা কাজের জন্য তার কাছে চাঁদা চেতে গেছে, সে কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু সে শুনতে চাচ্ছে না। সে জানে না উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের দুর্ভাগ্য, মেহেরপুরের রাজনীতিতে আমাদের উত্তরসূরিরা আমাদের চিনে না। খুব দৈনতা এটা, বড় দৈনতা। অনেক ধন্যবাদ কাজল। শেষ বক্তব্য, যে এই অবস্থায় দাঁড়িয়ে আসলে শুধুমাত্র দোষারোপের রাজনীতি না করে আসলে করণীয় কি? করণীয় হলো আসলে আমাদের প্রিয় মেহেরপুরের, আমি জন্ম তো মেহেরপুর থেকেই আমি বড় হয়েছি। মেহেরপুরের মূর্তি চাই, মেহেরপুরের মাটিতেই আমার কবজের মাটি, কিন্তু আমার বাবা মা জগৎ। আমি সহজ বুঝি আর কি। আমি বুঝি যে যেটা অন্যায় সেখানে মানুষ প্রতিবাদ করবে, সেই প্রতিবাদটা আসলে তরুণ সমাজই করার কথা, ছাত্ররা বেশি করার কথা।
মানে অন্যায়কে যখন আমরা দানা বাঁধতে দিছি, বড় করছি, বড় করতে করতে অনেক বড় হয়ে গেছে, সে অন্যায়ে নিজেকে পার্টিসিপেট না করা, ছাত্র অবস্থায় মানে মানে সমাজে যেমন মানুষ বলে যে অমকে অমুক করছে, অপমুক অমুক করছে, এই শব্দগুলো যেহেতু প্রতিটা মানুষের বোধের ভিতরে জানে, শিক্ষা আমাদের দেয়, তো এইগুলোর ভিতরে আসলে অ্যাভয়েড করা দরকার উচিত, যেহেতু এটা হলো ছাত্রদের ক্ষেত্রে। আর রাজনীতিবিদ যারা আছে মেয়েদের, তাদের কাছে আসলে দোষারোপ করতে জরুরি না। ধরেন আমার একটা মত বা একটা লেখা আপনার অপছন্দ হতেই পারে, আপনি সেটা লিখে অথবা আপনি আমার সাথে কথা বলে সেটা একটা সুরাহা করতে পারেন। আর একটা বিষয় হলো যে আপনি আমার চাইলেই আপনি আমার নামে একটা মামলা ঠুকে দিতে পারেন, সহজ পথ। এই পথগুলো আসলে সহজ পথ পরিহার করে আমরা সামাজিক সৌহার্দ্যপূর্ণ জায়গায়, আমরা যারা রাজনীতিটা না সমাজটাকে সুস্থ রাখতে হলে আসলে সবাইকে মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে না, এবং সেটা হলো যে মানে আমাদের প্রবলেমটা হলো আমরা উগ্র হয়ে যাই। হ্যাঁ, এই টলারেন্স নাই। টলারেন্সটা নেই। মানে বঙ্গবন্ধুর ওই জায়গাটায় আসতে হবে। না না, যেমন আমরা বলি যদি সে একজনও হয় এবং সত্য কথা বলে, আমি তা মেনে নেব। তা মেনে নেব। এটাই রাজনীতির মূল শর্ত। আমরা ভাবছি এর মধ্যে আমি শেষ করবো, সেটা হলো যে যেমন মাছ বাজারে যদি আমি যাই, কি ভাবি যে মাছ সালা নিশ্চয় মনে কম দেবে নাকি আমার মনে ঠকালো, আমার ভাবনাটা ভাবছি। আবার মাসালা ভাবছে একদিনে তো এসছে, কম দেবো না বেশি দেবো, এই ভাবনার জগতে যাওয়া যাবে না। নেগেটিভ চিন্তাটা আমাদের কাছে পরিহার করা খুব জরুরি। পরিহার করতে। অনেক ধন্যবাদ শফিকুল ইসলাম কাজল, অনেক ধন্যবাদ আব্দুল মান্নান। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম দুইজন সাবেক ছাত্র নেতার সাথে, শুনছিলেন আপনারা। আমি আর উপসংহারে কিছু বলছি না। আসলে যাই করি দিন শেষে কিন্তু আসলে মানুষের মানবিক মূল্যবোধের যে চর্চা, সেটা হতেই হবে। জনগণের কথা যারা ভাবেন তাদেরকে অবশ্যই জনগণের অধিকার নিয়ে কথা বলতেই হবে, এছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা নাই। দিন শেষে যদি আসলে সেটা না করেন, সেই রাজনীতিকে ব্যবহার করে যদি নিজের আখের গোটানোর চেষ্টা করেন, খুব বেশি সেই আখের গুটিয়ে জনগণের মধ্যে থাকতে পারবেন না, জনগণ থেকে আইসোলেটেড হয়ে যেতে হবে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি সকলকে।